আপনারা বলছেন যে তাদের বাসায় যে এত টাকা নগদ ছিল, এটার এখনো কোনো প্রত্যক্ষ প্রমাণ আমাদের কাছে কেউ বলেনি। এটা তাদের পরিবারের লোকজন আপনাদেরকে অভিযোগ দিয়েছে, কিন্তু আমাদের কাছে, আমাদের সাথে কিন্তু তাদের পরিবারের সাথে সবসময় যোগাযোগ হচ্ছে, আমাদের কাছে এরকম সুনির্দিষ্টভাবে বলেনি কেউ। আমরা শুধু আপনাদের মাধ্যম দিয়ে বা এই যে হেয়ারসে কথাবার্তা শুনছি যে উনি টাকা তুলেছেন, ই করেছেন। আমরা তার ব্যাংক স্টেটমেন্টগুলো দেখব। আমাদের তদন্ত কিন্তু চলছে, তদন্ত কিন্তু যা শুরু হয়েছে গত এই ঘটনার পর থেকে। এটা 4টা খুনের তদন্ত, খুব সেন্সিটিভ একটা বিষয়। এটা দু একদিনের মধ্যেই সব প্রশ্নের জবাব দিয়ে দেওয়া সম্ভব না। আর যদি আর্থিক বিষয় এখানে আসে, তাহলে মানি ফ্লোটা দেখব। তা আমরা যে সকল তথ্য আপনাদেরকে দিচ্ছি, এই সকল তথ্য হচ্ছে এই যে দুই অভিযুক্ত, এরা যখন আমাদের কাছে ছিল, আমাদের কাছে যে জবানবন্দিগুলো দিয়েছে, এর ভিত্তিতেই মূলত আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি। এদের সব তথ্য আপনাদেরকে আমরা দিচ্ছি না, শুধুমাত্র ক্রস চেক করে যে তথ্যগুলো আমরা সত্যতা পেয়েছি সেই তথ্যগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি। যেমন খুনের যে সময়টা, এই খুনের সময়টা কিন্তু আমরা ডেফিনেটলি এক্স্যাক্টলি মানে মিনিট সেকেন্ড উল্লেখ করে বলতে পারবো না। কারণ তারা বলেছে যে তারা ওখানে বসে ইয়াবা সেবন করছিল, অন্ধকারে শুরু করেছিল, তারপর কখন দিন হয়ে গেছে এটা টের পায়নি। তারপর স্যার যখন হাঁটার জন্য ছাদে এসেছেন, তখন হচ্ছে তারা স্যার তাদেরকে দেখে ফেলে, এবং এটাই তাদের হচ্ছে এই স্যারকে হত্যা করার মূল কারণ ছিল। স্যার হত্যার পরে স্যারের লাশ যখন তারা টিন দিয়ে ঢাকার চেষ্টা করছিল, ওই সময়ে ম্যাডাম আসেন, তার মেয়ে আসে, তার পরবর্তীতে তারা এই দুজনকে হত্যা করে এবং সর্বশেষ নিচতলায় গিয়ে ছেলেটাকে হত্যা করে। তা এই ঘটনাগুলো আমরা কিন্তু বারবার বলেছি, এখনও পর্যন্ত আমরা একই কথা বলেছি। আর বিদ্যুতের লাইনটাও তারা বিচ্ছিন্ন করার কথা আমাদের কাছেও স্বীকার করেছে। বিজ্ঞ আদালতে যে জবানবন্দি দিয়েছে, বিজ্ঞ আদালতের সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, সেখানে তারা বলেছে যে ছাদে পাওয়া একটা প্লাস দিয়ে তারা মিটারের ওখান থেকে লাইনটা বিচ্ছিন্ন করে। এবং পরবর্তীতে আমরা টেকনিশিয়ানদের সাথে কথা বলে বুঝতে পেরেছি যে এখানে কাটলে পরে ওই মেইন পোল থেকে শর্ট সার্কিট হয়ে যেতে পারে। এরকম হতে পারে, এটাও আমরা কনক্লুসিভভাবে কিছু বলছি না। এটা পরবর্তীতে তাদের বিশেষজ্ঞদের মতামত আমরা নিয়ে তারপর আমরা এটা আমাদের যে পুলিশ রিপোর্ট থাকবে সেই পুলিশ রিপোর্টে আমরা এগুলো উল্লেখ করব। আরও বিষয় হচ্ছে যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় আসছে যে লাশকে দাহ্য পদার্থ দিয়ে পোড়ানো হয়েছে কিনা, এই বিষয়ে আমরা বারবার বলেছি, আবারও আপনাদের সদয় জন্য বলছি যে এরকম কোনো প্রত্যক্ষ প্রমাণ আমরা পাইনি। তা আমরা মেডিকেল জুরিসপ্রুডেন্সের ভাষায় যেটা দেখি, তাদের যে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সেখানে আমরা যেটা দেখি যে একটা নির্দিষ্ট সময় পরে লাশ যখন ডিকম্পোজ শুরু হয়ে যায়, তখন বিভিন্ন ধরনের বিকৃতি ঘটে লাশের। তা সেই লক্ষণগুলোই আমাদের কাছে মনে হয়েছে। ওখানে যে লিকুইডগুলো পাওয়া গেছে, রক্ত সদৃশ্য রক্তের মতো দেখতে, তাই ওটাও রক্ত না হওয়ার সম্ভাবনাই বেশি। আমরা কিন্তু কনক্লুসিভলি কিছু বলছি না, যে সেটা নির্দিষ্ট সময় পর দেহ থেকে বডি ফ্লুইডগুলো বের হয়ে আসে, ওটাও হতে পারে। এটা ফরেন্সিক রিপোর্ট আসলে পরে আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারবো। তা এই বিষয়গুলোই কিন্তু আসলে ডাউট আসছে। তা আমরা কিন্তু বারবার এই কথাগুলো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাটা যদি মানে কোনো প্রি প্ল্যান না হয়ে থাকে, তাহলে আশেপাশে কোনো সিসিটিভি ফুটেজকে আপনারা জব্দ করেছেন? যে আসলে আচ্ছা, সিসিটিভির ফুটেজের বিষয়টা কি, ওখানে যে সিসিটিভিগুলো থেকে ওই বাড়ির একটা ক্লিয়ার পিকচার পাওয়া যাবে, সেরকম কোনো সিসিটিভি নাই। মন্দিরে যে সিসিটিভিটা আছে ওটা আউট অফ অর্ডার, নষ্ট, ওটা থেকে আমরা কিছু এক্সট্রাক্ট করতে পারি নাই। আর পাশের বাসার যেটা, ওটা থেকেও ওই বাড়িতে ঢোকা বের হওয়া এরকম কোনো কিছু পাওয়া সম্ভব হয় নাই। তো সেই জন্যে এইটা আমাদের হচ্ছে মানে কাজ করছে না আর কি, সিসিটিভির যে ইস্যুটা। আচ্ছা, আসলে অভিযুক্তর বাবা কি বললো না বললো, এটা আমাদের কাছে খুব বেশি প্রাসঙ্গিক না। কারণ সবার ছেলেই সবার কাছে ভালো ভালো মানুষ। আচ্ছা, তদন্তকারী কর্মকর্তার পরিবর্তনের বিষয়, এটা আমাদের একটা রেগুলার রুটিন কাজ। কারণ আমরা জানি যে কোতোয়ালি থানার যারা অফিসার আছেন তারা এমনি ওভারবার্ডেন, তাদের অনেক কাজ, তাদেরকে তদন্ত করার পাশাপাশি অনেক অপারেশনাল কাজ করতে হয়, অন্যান্য রেগুলার কাজ করতে হয়, অফিসিয়াল কাজ করতে হয়। ডিবিতে এই আমাদের অপারেশনাল কাজ নাই। আর ডিবির তদন্তকারী কর্মকর্তা যাকে নিয়োগ করা হয়েছে, উনি একজন দীর্ঘদিনের অভিজ্ঞ লোক। এই জন্য স্যার তার উপর আস্থা রেখেছেন যে তাকে তদন্তকারী কর্মকর্তা দেওয়া হয়েছে। হ্যাঁ, প্লিজ। হ্যাঁ,
আসলে ওই এলাকাটা একটু মাদক অধ্যুষিত, কয়েকজন মাদক ব্যবসায়ীর নাম আমরা জানি, আপনারাও জানেন সেটা, ওখানে কারা এই কাজগুলো করে। আমরা বারবার অভিযান করেছি, ওখানে নিয়মিত অভিযান করে ওখান থেকে আসামি ধরা হয়েছে, মামলাও দেওয়া হয়েছে, কিন্তু ওই এলাকার লোকজন একটু মুখ খোলে না সরাসরি। এটা একটা আমাদের বড় সমস্যা। এবং এই মামলা নিয়ে আমরা যে অন্ধকারের মধ্যে ছিলাম, এটাই একটা কারণ। ওই এলাকার অনেকেই জানে, ওই এলাকার যে কমিউনিটির লোকজন অনেকেই জানে যে এই ঘটনাটা কারা ঘটাইছিল, কিন্তু তারা কিন্তু কেউ নিজেরা কানাঘুষা করেছে, কিন্তু পুলিশের কাছে বলেনি। এটা অনেকে আন্দাজ করতে পেরেছিল যে এটা, আপনারা যদি এলাকায় যে খোঁজ খবর নেন তাহলে কিন্তু আপনারাও এটা কান পাতলে শুনতে পাবেন। তো যাই হোক, যেভাবেই হোক তথ্যগুলো আমাদের কাছে চলে আসে এবং আমরা এটা ডিটেক্ট করতে সক্ষম হয়েছিলাম। আমরা ইতিপূর্বে দেখেছি যে অ্যাডভোকেট বাবু সোনা হত্যাকাণ্ড, তারপরে আপনার এই যে জাপানি হত্যা নাগরিকদের নামে হত্যা হয়েছে, এগুলো প্রাথমিক পর্যায়ে এমন একটা ঘটনা হয়েছিল যে দেখা গেছে যে জঙ্গি মারছে, পরে দেখা গেছে ওনার ওয়াইফ মারছে। এই ঘটনা এটা ভাই আপনি দিন অনেক বদলাইছে, ঠিক আছে, দেশে একটা অনেক বড় আন্দোলন হয়েছে, বড় গণ আন্দোলন হয়েছে, অনেক কিছুই পরিবর্তন হয়েছে। আমি আর এর বেশি আর কিছু বলতে চাচ্ছি না। একটা বিষয় একটু জানতে হ্যাঁ। চাই, সেটা হলো যে প্রাথমিক জিজ্ঞাসাবাদের যে তথ্যগুলো আমরা পেয়েছি কমিশনার মহোদয় থেকে এবং 164 এই দুইয়ের মধ্যে কোনো নতুন তথ্য আপনারা পেয়েছেন? আচ্ছা, একটু অ্যাড আছে আসলে। এটা জিজ্ঞাসাবাদ একটা চলমান প্রক্রিয়া। আমরা যখন প্রথম জিজ্ঞাসাবাদ করি আমার অফিসে, তখন ওরা আংশিক বলা শুরু করে, তখন কেবল মুখটা খোলা শুরু করছে। তারপর কমিশনার স্যার যখন শুরু করেন তার 2-3 ঘন্টা পরে, তখন তারা আরেকটু বেশি বলে। তারপরে যখন বিকেলে যখন তাদেরকে কোর্টে দেওয়া হয়, কোর্টে যাওয়ার পরে ওরা আর কোনো কিছুই বাদ রাখে না, পুরোটাই বলে। যেমন আমাদের কাছে তথ্য ছিল, আমাদের কাছে তথ্য দিয়েছিল যে ওরা করছে, ওই যে ছেলেটাকে মারার সময় ছেলেটা ঘুমাচ্ছিল, ঘুমন্ত অবস্থায় মেরেছে। কিন্তু পরবর্তীতে কোর্টে যেয়ে বলেছে যে ছেলেটা জেগে গেছে, তাকে চিনে ফেলেছে। সিদ্ধার্থ দাদা তুমি এখানে কেন, এরকম প্রশ্ন করার প্রেক্ষিতে তাকে মেরেছে, তারপরে মেরেছে। মামলার বাদী ওনার নাম গোপীনাথ চক্রবর্তী, ওটা হচ্ছে ভিকটিমের বড় দাদা, বড় ভাই। মামলার এজাহারে আমরা যদি জানলাম যে নাকি সিদ্ধার্থ এবং ইয়ার নাম নেই, না, এই নাম থাকার তো কথা না। এটা এটা নিয়ে অনেকেই অনেক কথা বলতেছে এবং গতকাল থেকে রংপুরে অনেকেই বিভিন্নভাবে শোনেন, যারা এই এজাহারের বিষয়ে প্রশ্ন করবে তারা আইন সম্পর্কে একটু মানে জেনে নিতে হবে আর কি, ঠিক আছে? কারণ এই মামলায় কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নাই, এটা এভাবে দেওয়া সম্ভব নয়। অনেকেই বলতেছে যে নাটক করছে। এটা আসলে আপনার কি মনে হয়? কারণ মানুষ তো বলবেই, কিন্তু আমরা তো জানি যে আসলে আইনটার মধ্যেই চলবে, তাই না? আচ্ছা, নাটক, আমরা তো আসলে অভিনেতা অভিনেত্রী কেউ না, আমরা প্রফেশনাল লোক। আমাদের কমিশনার স্যার ওই দিন ব্রিফিংয়ে শেষ করে দেওয়া বলেছেন আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন, ঠিক আছে? আর আপনারাও চলে যাচ্ছেন না, আমরাও চলে যাচ্ছি না, আপনারা এটা শেষ দেখতে পারবেন আশা করা যায়। আপনারা ওইটাই চাচ্ছেন আর কি, তাই না? ইন্টারভিউ শেষ, আনঅফিসিয়ালি বা বিশ্বাসযোগ্যতা কমানোর কারণেই গণমাধ্যমে আমি গত 1.5 দশকের কথা বলছি। 1.5 দশকে কি হয়েছে না এখন আপনাদের, আপনি যে কথা বললেন হসেকুনিও, তারপর বাবু সোনা হত্যাকাণ্ড, ওই দিন এখন আর নাই ভাই। এটা এখন আর পুলিশ, এখন পুলিশ কোনো, এখন কোনো নাটক সাজায় না। আর এটা আমরা, শোনেন ভাই,